প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 1। হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 1। এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো আজকের আলোচনার শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো লক্ষ্য করি। নগদান বই এবং ব্যাংক বিবরণী কি তা বলতে পারবে, ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম কি তা বলতে পারবে, নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের যে কারণ, কি কারণে গড়মিল হয় তা ব্যাখ্যা করতে পারবে এবং ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আসি ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ব্যাংকে হিসেব সংরক্ষণ করি তখন ব্যাংক এবং আমাদের প্রতিষ্ঠান দুইটা পক্ষ। তো যে প্রতিষ্ঠান এই ব্যাংকে টাকা জমা দেয় সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমানতকারী, আর ব্যাংক হচ্ছে একটা আলাদা প্রতিষ্ঠান। তো আমানতকারী নিজের মতো হিসাব সংরক্ষণ করে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি নগদান বইয়ের মাধ্যমে। আবার অপরপক্ষে ব্যাংক আমানতকারীর নামে একটি অ্যাকাউন্ট ওপেন করে ব্যাংকের মতো হিসাব সংরক্ষণ করে, যাকে বলা হয় ব্যাংক বিবরণী। অর্থাৎ আমানতকারী যে বইতে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি লিখে থাকে সেই বইটার নাম হচ্ছে নগদান বই, এবং ব্যাংক আমানতকারীর নামে যে হিসাব সংরক্ষণ করে তার নাম হচ্ছে ব্যাংক বিবরণী। তো এই সংক্রান্ত কিছু বিষয়, ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে সম্পর্কিত কিছু বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, একটি হচ্ছে নগদান বই যেটি আমানতকারী সংরক্ষণ করে, আরেকটি হচ্ছে ব্যাংক বিবরণী যেটি ব্যাংক সংরক্ষণ করে, আরো কিছু বিষয় আছে ডেবিট মেমোরেন্ডাম অর্থাৎ ব্যাংকে যদি খরচ হয় তার জন্য যে ব্যাখ্যা সংক্রান্ত বিবরণী, এবং আরো আছে ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে আমরা এই যে ব্যাংক বিবরণীর সাথে ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে কিছু সম্পর্কিত বিষয়, একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে ব্যাংক বিবরণী, উপরে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মাঝে মধ্যে অঙ্কের মধ্যে ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম কথাও উল্লেখ থাকে। তো চলো আমরা এগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এইখানে আমরা নগদান বই, এই ক্যাশ বা ক্যাশ বুক, নগদান বই বা ক্যাশ বুক আমরা জানি। তো 2 ঘর 3 ঘর নগদান বইয়ের ব্যাংকের নামে একটা কলাম থাকে। তো আমরা এই যে নগদান বইয়ের ব্যাংক কলামটা সংরক্ষণ করেছি টি সব খতিয়ান হিসেবে, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। তো এটা হচ্ছে আমাদের এই ব্যাংক হিসাবের একটি নমুনা, যেটি 3 ঘর 2 ঘর নগদান বই যে ব্যাংক হিসাব সংরক্ষণ করি সেজন্য বলা হয় এখানে ব্যাংক নগদান হিসাব, নগদান বই ব্যাংক হিসাব, অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক হিসাবের কলামটা আমি এখানে উপস্থাপন করেছি। এটি সংরক্ষণ করে আমানতকারী। তো এটা সংজ্ঞা যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাই, এই যে আমানতকারী তার ব্যাংক হিসাবের সম্পর্কিত লেনদেন সমূহের জন্য যে বই সংরক্ষণ করে তাকে নগদান বই বলে। অর্থাৎ আমানতকারী বা প্রতিষ্ঠান ব্যাংকে যখন টাকা জমা দেয় তখন এই নগদান বইয়ের ব্যাংক হিসাবে ডেবিট দিকে লেখে, ব্যাংকে জমা সমূহ কোন দিকে লেখে, ডেবিট দিকে লেখে। কোন বইতে? নগদান বইতে। কে লেখে? আমানতকারী বা প্রতিষ্ঠান। এবং আমানতকারীর ব্যাংক হিসাব এর থেকে যদি কোনো উত্তোলন করে বা ব্যাংকে জমা টাকা কমে যায় তো সেক্ষেত্রে নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়। নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? ক্রেডিট দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক হিসাবের যে নগদান বইয়ের ব্যাংক হিসাব থাকে সেই ব্যাংকের ঘরে আমানতকারী যখন
লিখবে ব্যাংক সংক্রান্ত লেনদেন, তখন যদি কোনো কারণে ব্যাংকে টাকা বাড়ে বা জমা হয় তাহলে লিখবে ডেবিট দিকে। আর যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় বা ব্যাংকে জমা কমে যায় তাহলে লেখা হবে ক্রেডিট দিকে। তারপরে কি করে আমানতকারী? ডেবিট দিকে ক্রেডিট দিকে আরো অনেক আইটেম থাকে, তারপরে দুই দিকে দাগ দিয়ে যোগ বিয়োগ করে একটা ব্যালেন্স পায়। তো মনে করি আমি কাল্পনিক দুইটা লেনদেনে লিখেছি, এদিকে জমা সমূহ ওইদিকে উত্তোলন সমূহ সামগ্রিকভাবে লিখেছি। এবার কোন সাইড বড়? এই যে বাম সাইড বড়, এদিকে 10,000 ওইদিকে 8,000, তাহলে ডেবিট দিক বড়, তাহলে 2,000 এখানে যোগ করে লিখবো। এই যে এই 10,000 এখানে যোগ করে লিখবো, এই 10,000 ডান দিকে নিয়ে যাব, দুই দিকে আমরা ডাবল দাগ দিব। এবার আমরা এই 10,000 থেকে 8,000 বিয়োগ করে এখানে একটি টাকা পাবো যেটির নাম হবে ব্যালেন্স সিডি, এবং এই ব্যালেন্স সিডিটা আবার এখানে ব্যালেন্স বিডি নামে চলে আসবে। এখানে লিখবো মার্চ 31, এখানে লিখবো এপ্রিল 1 তারিখ দিয়ে এইখানে যে ব্যালেন্স সিডি হলো সেই ব্যালেন্স সিডিটা এইখানে চলে আসবে, এটার নাম হবে ব্যালেন্স বিডি। অর্থাৎ নগদান বইয়ের যে ব্যাংকের ঘর ছিল সেই ঘর যোগ বিয়োগ করে আমরা ব্যাংকের জমা পেলাম 2,000 টাকা। নগদান বইয়ে যদি ডেবিট দিক বেশি হয় তাহলে ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ এই যে ডেবিট, এই জেডটা কিন্তু ডেবিট জেড। কেন ডেবিট জেড? ডেবিট দিক বেশি, যে দিক বেশি সেই দিকে জেড প্রকাশ করে। তাহলে আমানতকারীর যে নগদান বই সংরক্ষণ করে সেই নগদান বইয়ের ডেবিট জেড দ্বারা বোঝায় ব্যাংকে জমার উদ্বৃত্ত বা ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংক ব্যালেন্স বোঝায়। অর্থাৎ মেন যে বিষয় সেটি হচ্ছে এই ব্যাংক সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নগদান বই সংরক্ষণ করে আমানতকারী বা প্রতিষ্ঠান, এবং নগদান বইয়ের ডেবিট দিক যদি বেশি হয় তাহলে সেটি ডেবিট জেড বলা হয়, যা নগদ এই নগদান বইয়ের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায়। এই ক্ষেত্রে এবার আমরা এই ব্যাংক বিবরণী সম্পর্কে বা ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক স্টেটমেন্ট সংরক্ষণ করে ব্যাংক, আর নগদান বই সংরক্ষণ করে আমানতকারী। বিষয়টি কিন্তু আমি বারবার বলছি। এবার আমি এই ব্যাংক বিবরণীর সংজ্ঞাটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে হিসাবের মাধ্যমে ব্যাংক আমানতকারীর ব্যাংক হিসাবের কার্যাবলী সংরক্ষণ করে তাকে ব্যাংক বিবরণী বা পাস বই বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক বিবরণীর আর এক নাম, বিশেষ করে সনাতন নাম ছিল পাস বই। যখন আমরা 1994-95 সালে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়েছি তখন আমরা কিন্তু যখন ব্যাংক সম্বন্ধে বিবরণীর অঙ্ক করেছি তখন লক্ষ্য করেছি যে এই পাস বই ছিল, কিন্তু পাস বইয়ের এখন বর্তমান নাম হচ্ছে ব্যাংক বিবরণী। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এই ব্যাংক বিবরণী হচ্ছে আমানতকারীর ব্যাংক হিসাবের কার্যাবলী সংরক্ষণ করে ব্যাংক সংরক্ষণ করে। অর্থাৎ আমি যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে আমার নামে ব্যাংক একটা অ্যাকাউন্ট ওপেন করে ব্যাংক তো আমার হিসাবে টাকা জমা রাখবে, সংরক্ষণ করবে। তো যেখানে লিখবে ব্যাংক, সেই বিবরণীটার বা বইয়ের নাম হচ্ছে, হিসাবের নাম হচ্ছে ব্যাংক বিবরণী। তো ব্যাংক সাধারণত চলমান জের ছকে এই ব্যাংক বিবরণী প্রস্তুত করে থাকে। চলমান জের ছকে যদি আমরা লক্ষ্য করি, খতিয়ানের ছক একটি ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক হিসাবে ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ এই যেটি ব্যাংক সংরক্ষণ করে। তো এই ক্ষেত্রে আমাদের এই তারিখের ঘরে এখন ব্যাংক বিবরণী আর নগদান বইয়ের পার্থক্য হচ্ছে আমরা যখন জমা দিই তখন কিন্তু নগদান বইয়ের ডেবিট দিকে লিখেছিলাম, কিন্তু ব্যাংক বিবরণীর জমা সমূহ, ব্যাংকের জমা সমূহ ক্রেডিট দিকে লেখা হয়। আবারও বলি, ব্যাংক বিবরণীতে ব্যাংকের জমা সমূহ ক্রেডিট দিকে লেখা হয়। যেমন আমরা যখন ব্যাংক থেকে কোনো মেসেজ পাই তাহলে ক্রেডিট করা হয়েছে, যদি মেসেজ যদি পাঠায় আপনার হিসাবে টাকা এত টাকা ক্রেডিট করা হয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝি যে আমার ব্যাংকে টাকা জমা হয়েছে। আর আমি যদি ব্যাংক থেকে আমার মোবাইলে মেসেজ পাই যে আমার হিসাব থেকে টাকা উত্তোলন করা হয়েছে, তাহলে ব্যাংক মেসেজ দেবে
ডেবিট, হ্যাজ বিন ডেবিট, অর্থাৎ ডেবিট করা হয়েছে। তাহলে ব্যাংক বিবরণীতে জমা সমূহ ক্রেডিট দিকে লেখা হয়, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন নগদান বই প্রস্তুত করেছি তখন কিন্তু ব্যাংকে জমা সমূহ ডেবিট দিকে লিখেছি। ঠিক বিপরীত ভাবে আবার ব্যাংক থেকে উত্তোলন সমূহ, এখন এই ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে চলে যাবে, ব্যাংক থেকে উত্তোলন সমূহ আমরা এই ব্যাংক বিবরণীর ব্যাংক কোন দিকে লিখবে, ডেবিট দিকে লিখবে। তারপরে এই ক্রেডিট উদ্বৃত্ত থেকে ডেবিট ৮,০০০ টাকা বিয়োগ করে ২,০০০ টাকা জির হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একই হিসাবের জন্য নগদান বই যখন আমরা যোগ বিয়োগ করলাম তখন কিন্তু ২,০০০ টাকা ব্যালেন্স পেয়েছিলাম, যেটি ডেবিট জের প্রকাশ করেছিল। নগদান বই ডেবিট জের দ্বারা ব্যাংকে টাকা জমা বোঝায়, কিন্তু ব্যাংক বিবরণীতে ২,০০০ টাকা ক্রেডিট জের হয়েছে। তাহলে ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংকে জমা বোঝায়। কেননা আমি যে টাকাটা ব্যাংকে জমা দিব সেটি কিন্তু ব্যাংকের নিকট দায়, আমি চাওয়া মাত্র ব্যাংক আমাকে ফেরত দিতে বাধ্য। সেজন্য আমি যখন প্রতিষ্ঠান হিসেবে, আমানতকারী হিসেবে যখন ব্যাংকে টাকা জমা দিব তখন আমার নগদান বইতে ডেবিট দিকে লিখবো। কেন লিখবো? এটি আমার সম্পদ, ব্যাংকে টাকা জমা রাখছি। কিন্তু ব্যাংকের কাছে একটি দায়, ব্যাংক যখন তার হিসাবের বইতে ব্যাংক বিবরণীতে লিখবে তখন লিখবে ক্রেডিট দিকে। কেন ক্রেডিট দিকে লিখবে? এটি ব্যাংকের দায় আর আমানতকারীর সম্পদ। তো এবার আমরা বিষয়টি আরো ভালো করে বোঝার জন্য আমরা একসাথে উপস্থাপন করছি। লক্ষ্য করি, এই যে এইখানে আমি উপরে আমানতকারী কর্তৃক প্রস্তুতকৃত নগদান বই, নিচে আমি ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত ব্যাংক বিবরণী, অর্থাৎ উপরে আমি লিখবো আমানতকারী প্রস্তুতকৃত নগদান বই, নিচে লিখবো ব্যাংক বিবরণী। এই যে আমি এখানে নিয়ে আসলাম এই নগদান বই ব্যাংক কলামের উদ্ধৃতটা আমি এখানে নিয়ে এসেছি। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ডেবিট দিকে ব্যালেন্স বিডি কত টাকা, ২,০০০ টাকা। তার অর্থ হচ্ছে নগদান বইয়ের ডেবিট জের দ্বারা ব্যাংকের জমা বোঝায়, যেটি আমানতকারী সংরক্ষণ করে নগদান বই। অপরদিকে এই ব্যাংক বিবরণীতে এই যে এই ক্রেডিট জের, অর্থাৎ ব্যাংক বিবরণীর ক্রেডিট জের, এই যে ক্রেডিট দিক বেশি আর নগদান বইয়ের ডেবিট দিক বেশি। তাহলে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বোঝায়, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আমি বারবার বলছি, কারণ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কের সমাধানের মূলেই রয়েছে এই ব্যাংক এবং নগদান বই এবং ব্যাংক বিবরণী সংক্রান্ত বিভিন্ন প্রকার লেনদেন। সেজন্য নগদান বই এবং ব্যাংক বিবরণী কে সংরক্ষণ করে এবং এর কোন উদ্ধৃত্ত দ্বারা কি প্রকাশ করে সেগুলা আমাদের জানা অত্যন্ত জরুরি, না হলে অঙ্ক করতে সমস্যা হবে। তাই আমি আবারও বলছি আরেকবার, নগদান বই সংরক্ষণ করে আমানতকারী বা প্রতিষ্ঠান, ব্যাংক বিবরণী সংরক্ষণ করে ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক। আর নগদান বইয়ের ডেবিট দিক বেশি হলে তাকে ব্যাংক জমা বোঝায়, ব্যাংকে টাকা জমা বোঝায়, নগদান বইয়ের ব্যাংক কলাম। আর ব্যাংক বিবরণীর ক্রেডিট দিক বেশি হলে ব্যাংকে টাকা জমা বোঝায়, অর্থাৎ নগদান বইয়ের বিপরীত হচ্ছে ব্যাংক বিবরণী। বিষয়টি মনে রাখবো। এই যে এটা ডেবিট উদ্বৃত্ত ২,০০০, যেটি ব্যাংক জমার পরিমাণ বোঝায়। আবার পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত ২,০০০, যা দ্বারা ব্যাংক জমা বোঝায়। তো এই ক্ষেত্রে আরো একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে এই নগদান বই এবং ব্যাংক বিবরণী উভয় যেহেতু একটা হিসাবের জন্য, এই আমানতকারীর জন্যই প্রস্তুত করে থাকে ব্যাংক, সেজন্য সবসময় আমাদের নগদান বইয়ের যে উদ্ধৃত্ত হবে, যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন লেখায় কোনো ভুল না থাকে
তাহলে ব্যাংক বিবরণীর একই উদ্বৃত্ত প্রকাশ করবে। যেমন এখানে নগদান বই মোতাবেক ডেবিট উদ্বৃত্ত কত 2000, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত 2000, তাহলে 2000 2000 মিলে গেছে না? এরকম মিলে যাওয়ার কথা, কেননা আমি ব্যাংকে টাকা যখন জমা দিই জমার দিকে লিখি, যখন উত্তোলনগুলি উত্তোলন দিকে লিখি, লেখা শেষে আমি যোগ বিয়োগ করলে যে ব্যালেন্স পাবো, ব্যাংকে যদি জিজ্ঞেস করি আমার ব্যাংকে জমা কত, তো ব্যাংকও সেই টাকায় বলবে, তবে তো আমার সাথে ব্যাংকের সাথে মিলে যাবে। অর্থাৎ নগদান বই এবং ব্যাংকের সাথে সবসময় মিলে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় মেলে না। কেন মেলে না? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই নগদান বইতে লেখা ভুল আছে, কোনো কোনো ক্ষেত্রে লেখা যায় পাস বা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি বা লেখা কম বেশি হয়েছে, যার কারণে এই নগদান বইয়ের উদ্বৃত্ত আর পাস বইয়ের উদ্বৃত্ত অনেক সময় মেলে না। তো যখন মেলে না, তখন গড় মিলের কারণগুলি নিয়ে যখন একটা বিবরণী প্রস্তুত করা হয়, তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। কিছুক্ষণ পরে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আরো বলবো। তো আমরা পরের অংশে চলে যাই। এবার দেখবো আমরা ডেবিট মেমোরেন্ডাম ও ক্রেডিট মেমোরেন্ডাম বলে দুইটা কথা আছে। ডেবিট মেমোরেন্ডাম বলতে কি বুঝি, ক্রেডিট মেমোরেন্ডাম বলতে কি বুঝি? অনেক সময় আমাদের এই পরীক্ষায় সৃজনশীল প্রশ্নেও ডেবিট মেমোরেন্ডাম বলে টাকা দেওয়া থাকে, তখন আমরা বুঝতে পারি না বিষয়টি না জানলে। আবার এমসিকিউ পরীক্ষায় এসে থাকে, তাই আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে এই ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটি দলিল, যেখানে আমানতকারীর হিসাব থেকে বিভিন্ন কর্তন সমূহের ব্যাখ্যা প্রদান করা হয়। অর্থাৎ আমার ব্যাংক হিসাব থেকে, আমি একজন আমানতকারী, ব্যাংকে টাকা জমা রেখেছি, তো আমার ব্যাংক হিসাব থেকে যদি টাকা কেটে নেয় বা কর্তন করে কোনো কারণে, সেটি হতে পারে ব্যাংক চার্জ, হতে পারে ওই কোনো পাওনাদারকে, হতে পারে যে ওই কোনো চেক প্রত্যাখ্যান হয়েছে, বিভিন্ন কারণে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে। তাহলে টাকা কর্তনের কারণ সমূহ ব্যাখ্যা করার জন্য যে বিবরণী বা যে দলিল ব্যাংক সংরক্ষণ করে, যে ডকুমেন্ট ব্যাংক সংরক্ষণ করে, তাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডামকে ডিএম বলা হয় সংক্ষেপে। আমরা যদি ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট কখনো তুলি, তাহলে বিভিন্ন জায়গায় লেখা থাকে ডিএম, তো ডিএম দ্বারা ডেবিট মেমোরেন্ডাম বোঝায়। এবার আসি ক্রেডিট মেমোরেন্ডাম কাকে বলে। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটি দলিল, যেখানে আমানতকারীর হিসাবে জমা সংক্রান্ত কারণ ব্যাখ্যা দেওয়া হয়। অর্থাৎ আমার হিসাবে বিভিন্ন কারণে যদি ব্যাংকে টাকা জমা হয় যেটি আমার জানা নাই, কিন্তু ব্যাংক জমা করেছে, তো কোথা থেকে কিভাবে জমা করলো তার বিস্তারিত কারণ এই ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে পাওয়া যায়। যেমন ব্যাংক কর্তৃক যদি লভ্যাংশ আদায় হয়, তাহলে সে লভ্যাংশের জন্য ব্যাংক আমাকে ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে সংরক্ষণ করবে, একটা দলিল আমাকে লিখিত পাঠাবে যে আপনার এই ব্যাংক লভ্যাংশ জমা হয়েছে। বিনিয়োগের সুদ যদি জমা হয়, ব্যাংক জমার সুদ যদি জমা হয়, তাহলে এইগুলোর জন্য কোনো কারণে আমার ব্যাংকের টাকা জমা হলেই, অর্থাৎ ব্যাংক যদি নিজে জমা করে, তার কারণ হিসেবে যে ব্যাখ্যা সংক্রান্ত দলিল ব্যাংক সংরক্ষণ করে, তার নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে আমরা সর্বশেষে এটা বুঝতে পারলাম যে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক থেকে কর্তন সমূহের ব্যাখ্যা দলিল, আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকে জমা হওয়ার কারণ ব্যাখ্যার দলিল। উভয়ই হচ্ছে একটি কাগজ বা দলিল। এই ক্রেডিট মেমোরেন্ডামকে সংক্ষেপে সিএম দ্বারা প্রকাশ করা হয়, সিএম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এইবার আসি নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য কিছু বিষয় লক্ষ্য করি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে অনেক সময় পার্থক্য হয়, তো সে পার্থক্যটা কি কারণে হয় একটু লক্ষ্য করি। অনেক সময় দেখা যায় এই নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য কি সেটা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই বাম দিকে আমি নগদান বই লিখেছি, ডান দিকে ব্যাংক বিবরণী লিখেছি। নগদান বই সংরক্ষণ করে আমানতকারী। নগদান বই কে তৈরি করে? আমানতকারী। নগদান বইতে যা লেখালেখি সব আমানতকারী করবে। আর ব্যাংক বিবরণী প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক। আমি যদি সোনালী ব্যাংকে টাকা জমা রাখি, তাহলে সোনালী ব্যাংক আমার নামে একটা হিসেব খুলে
এই ব্যাংক বিবরণী সংরক্ষণ করবে। এই ব্যাংক বিবরণীটা টাচ করার ক্ষমতা আমার নিজের নাই। এখানে যা লেখার ব্যাংক লিখবে, আমি লিখতে পারবো নগদান বইতে। সেজন্য বলা হচ্ছে নগদান বই সংরক্ষণ করে আমানতকারী, অর্থাৎ আমানতকারী সবকিছু লেখে। নগদান বই এবং এই ব্যাংক বিবরণীর মধ্যে আরো কিছু পার্থক্য লক্ষ্য করি। ব্যাংকে টাকা জমা হলে, ব্যাংক জমা বৃদ্ধি পেলে তখন কি হয়? যেমন এই টাকা জমা হলে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়। কিছুক্ষণ আগেও আমি দেখাইলাম যে আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই আমার হিসাবে, তাহলে আমি নগদান বইতে কোন দিকে লিখবো? ডেবিট দিকে। নগদান বই যে ব্যাংক কলাম থাকবে 2 ঘর 3 ঘর নগদান বইয়ের, ব্যাংকের ঘরে ডেবিট দিকে লিখবো। বাট ব্যাংক বিবরণী, ব্যাংক লিখবে ক্রেডিট দিকে, ব্যাংক তার ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে লিখবে, আর আমরা লিখবো ডেবিট দিকে। অর্থাৎ ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় বা ব্যাংকে যদি টাকা জমা হয়, তাহলে নগদান বইয়ের লেখা হয় ডেবিট দিকে, ব্যাংক বিবরণীর লেখা হয় ক্রেডিট দিকে। বিষয়টি মনে রাখবো। আরো বিষয়টা লক্ষ্য করি আমরা, এই যে আমি ছকের মাধ্যমে বিষয়টি লক্ষ্য করি। আমানতকারীর প্রস্তুতকৃত নগদান বই, ব্যাংকের প্রস্তুতকৃত ব্যাংক বিবরণী। তো এই ক্ষেত্রে টাকা জমা দেওয়ার সময় নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়েছে, আর টাকা জমা দেওয়ার সময় ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে লেখা হয়েছে। সেই জন্য বলা হচ্ছে যে জমা সমূহ নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, আর এই ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে লেখা হয়। এর ডেবিটে উপরে একটা টি ছক, নিচে একটা চলমান জের ছক। তো আমরা ক্ষতি আনতে পারি সবাই, যে ছকই হোক না কেন। তো টাকা যদি জমা হয় তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে লেখা হয়। আমি বারবার বলছি, কেননা ব্যাংক বিবরণী অনেকের কাছে একটু জটিল মনে হয়। সেজন্য এই বিষয়গুলি যদি ঠিক মতো না বুঝি, বেসিক জিনিসটা, তাহলে কিন্তু ব্যাংক বিবরণী প্রস্তুত করতে প্রবলেম হয়। সেজন্য আমি বারবার বলার চেষ্টা করছি। এবার আসি, ব্যাংক হতে উত্তোলন করা হলে বা ব্যাংকে জমা হ্রাস পেলে কোন বইতে কোথায় লেখা লক্ষ্য করি। এই যে আমি এখানে নগদান বই ব্যাংক বিবরণী উপস্থাপন করলাম। তো এই ক্ষেত্রে ব্যাংক হতে উত্তোলন করা হলে নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়। অর্থাৎ আমরা যে 2 ঘর 3 ঘর নগদান বই প্রস্তুত করি, যদি কখনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করি, তাহলে কিন্তু ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে আমরা লিখে থাকি উত্তোলন বলে। অন্যদিকে ব্যাংক বিবরণীর ডেবিট দিকে লেখা হয়। অর্থাৎ ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয় তাহলে নগদান বইয়ের লেখা হয় ক্রেডিট দিকে, আর ব্যাংক বিবরণীর লেখা হয় ডেবিট দিকে। তো এই বিষয়টা আমরা ছকের মাধ্যমে দেখি। তো বিষয়টি আমি আরেকবার বলছি, সেটি হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে নগদান বইয়ের লিখব ক্রেডিট দিকে, অর্থাৎ ডান দিকে, এবং ব্যাংক বিবরণীর লিখব, ব্যাংক থেকে উত্তোলন করা হলে ব্যাংক বিবরণী লিখব ডেবিট দিকে। কেননা ব্যাংক বিবরণীতে যদি কোনো টাকা ডেবিট করা হয় তাহলে ব্যাংকে জমা কমে যায়, আর নগদান বইতে যদি ক্রেডিট করা হয় তাহলে ব্যাংক জমা কমা বোঝায়। আরো কিছু পার্থক্য লক্ষ্য করি। ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত কোনটি দ্বারা কি বোঝায়? তো ব্যাংক জমার উদ্বৃত্ত এই নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা আমানতকারীর ব্যাংক জমা বোঝায়। নগদান বইয়ের যদি ডেবিট দিক বেশি হয় তাহলে যে টাকাটা বেশি হবে ওটা হচ্ছে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত, আর ব্যাংক বিবরণীর যদি ক্রেডিট দিক বেশি হয় তাহলে সেটি দ্বারা ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায়। সেজন্য আমরা যখন অঙ্কের সমাধান করব তখন অনেক সময় বলা থাকে যে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত, অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সমান ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত,
বিষয়টা আমরা অঙ্ক করার সময় আরো ভালো মতো বুঝতে পারবো। তারপরে বলছি যে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বোঝায়, আর ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বোঝায়। যেমন বিষয়টি আমরা একটু ছকের মাধ্যমে আবার দেখি। এই যে আমানতকারী নগদান হিসাব প্রস্তুত করেছে, ব্যাংক বিবরণী প্রস্তুত করেছে। তো এই ক্ষেত্রে আমরা নগদান বইয়ের ডেবিট দিক বেশি হলে এই যে 2000 টাকা বেশি, তো এই 2000 টাকা দ্বারা ব্যাংক জমা বোঝায়। আবার ব্যাংক বিবরণীর ক্রেডিট দিক বেশি হয়েছে, ক্রেডিট দিক, তাহলে এই 2000 টাকা দ্বারা ব্যাংক জমা বোঝায়। তাহলে আমরা এই ছকের মাধ্যমে দেখতে পেলাম যে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায়, আর ব্যাংক বিবরণী বা পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বা ব্যাংক ব্যালেন্স বোঝায়। অর্থাৎ এই শেষে আবারও বলি, নগদান বইয়ের ডেবিট জের সমান ব্যাংক বিবরণীর ক্রেডিট জের। নগদান বই এর ব্যাংক জমাতিরিক্ত। নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝায় নগদান বইয়ের ক্রেডিট দিক বেশি। কেননা আমরা 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করার সময় কখনো যদি দেখি যে ক্রেডিট দিক বেশি হচ্ছে, তাহলে যে পরিমাণ টাকা বেশি সেটা দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। সেজন্য আমরা যদি নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য লক্ষ্য করি, নগদান বই এবং ব্যাংক বিবরণীর কোনটি দ্বারা ব্যাংক জমাতিরিক্ত বোঝায় লক্ষ্য করি, নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা আমানতকারীর ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। আবারও বলি, নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা আমানতকারীর ব্যাংক জমাতিরিক্ত বোঝায়, মানে ব্যাংক আমার কাছে পাবে বোঝায়। বিপরীত ভাবে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা আমানতকারীর ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। ব্যাংক বিবরণী যদি ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে তার অর্থ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, আর নগদান বই যদি ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে সেটার অর্থ হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। আমরা বিষয়টি একটি ছকের মাধ্যমে উপস্থাপন করি। এই যে আমি ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করতে চেষ্টা করছি। আমানতকারী নগদান বই প্রস্তুত করে উপরে লিখেছি, আর ব্যাংক বিবরণী ব্যাংক প্রস্তুত করে থাকে। তো এইখানে লক্ষ্য করি, এই যে নগদান বইয়ের ক্রেডিট দিক বেশি, ব্যালেন্স বিডিটা কোন দিকে? ক্রেডিট দিকে। তার অর্থ হচ্ছে এই 3000 টাকা নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত, যা দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। অন্যদিকে ব্যাংক বিবরণীর ডেবিট দিক বেশি, এই যে 3000, তাহলে ব্যাংক বিবরণীর ডেবিট দিক বেশি 3000, এটা দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। আবার নগদান বইয়ের ক্রেডিট দিক বেশি 3000 টাকা, এটা দ্বারাও ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। সেজন্য বলা হয় নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত সমান ব্যাংক বিবরণী অনুযায়ী এই ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ নগদান বইয়ের জমাতিরিক্ত আর ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত দুইটা একই কথা। অথবা নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমাতিরিক্ত বোঝায় এবং ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা আমানতকারীর ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। অর্থাৎ এই নগদান ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক বিবরণীর জমার উদ্বৃত্ত বা নগদান বইয়ের জমা অতিরিক্ত বোঝায়। এবার আমরা দেখব বিভিন্ন ভুল সংশোধন। তো ভুল সংশোধন করার ক্ষেত্রে নগদান বই এবং ব্যাংক ভুল কিভাবে সংরক্ষণ কে কখন সংরক্ষণ করে লক্ষ্য করি। নগদান বইয়ের কোনো ভুল হলে আমানতকারী নিজেই ভুল সংশোধন করতে পারে।
কিন্তু ব্যাংক বিবরণীতে ভুল হলে আমানতকারী নিজে সংশোধন করতে পারে না। ব্যাংক বিবরণীর ভুল হলে ব্যাংক কর্তৃক সংশোধিত হয়ে থাকে। অর্থাৎ ব্যাংক বিবরণীর কোনো ভুল আমানতকারী সংশোধন করতে পারে না। কে সংশোধন করবে? ব্যাংকই সংশোধন করবে। যার ভুল সে সংশোধন করবে। নগদান বইয়ের ভুল আমানতকারী সংশোধন করবে, ব্যাংক বিবরণীর ভুল ব্যাংক সংশোধন করবে। যেমন এই উপরে নগদান বই, নিচে ব্যাংক বিবরণী। এখন আমানতকারী যেহেতু নগদান বই প্রস্তুত করে, সেজন্য এই নগদান বইয়ে যদি ভুল হয় তাহলে আমানতকারী সংশোধন করবে। আর ব্যাংক বিবরণী যেহেতু ব্যাংক প্রস্তুত করে, সেজন্য ব্যাংক বিবরণীর মধ্যে যদি লেখার ভুল হয় তাহলে ব্যাংক সংশোধন করবে। এইবার আসে আমাদের ব্যাংক সমন্বয় বলতে কি বুঝি। এতক্ষণ আমি এই ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেছি। আমরা শেষ পর্যায়ে এসেছি। তো এবার ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বুঝি সেই সম্পর্কে আলোচনা করি। আমানতকারীর নগদান বই এবং ব্যাংক বিবরণীর গড়মিলের কারণগুলি দেখিয়ে উভয় উদ্বৃত্তের মিলকরণের জন্য একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। অর্থাৎ বিভিন্ন কারণে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিল দেখা যায়। সে গড়মিলের কারণগুলি দেখিয়ে উভয় উদ্বৃত্ত মধ্যে গড়মিলের সমাধানের জন্য, অর্থাৎ মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে ছোটখাটো কিছু বিষয় লক্ষ্য করি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে কে? আমানতকারী বা প্রতিষ্ঠান। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে। এগুলো সম্পর্কে কিন্তু এমসিকিউতে আসবে, সেজন্য আমরা ভালো করে জানার চেষ্টা করি। ব্যাংক সমন্বয় বিবরণী কোনো হিসাব খাত নয়, এটি বিবরণী বা খসড়া মাত্র। এটি প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট তারিখে, ব্যাংক সমন্বয় বিবরণী এটি কোনো হিসাব খাত নয়, একটি বিবরণী বা খসড়া মাত্র, এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাব এর পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আমরা জানি হিসাব বিজ্ঞানের যে নীতিমালা রয়েছে, বিভিন্ন ধরনের নীতিমালা রয়েছে, সেগুলির আমার একটি ক্লাস আছে, সেই ক্লাসটি তোমরা দেখো। তার মধ্যে পূর্ণ প্রকাশ নীতি আছে একটি, সেই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এবার আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের কারণ সমূহ, মানে কি কারণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি সম্ভবত একটু লম্বা হয়ে যাচ্ছে, আমার এখনো সময় লাগবে প্রায় 15 মিনিটের কাছাকাছি। তো সেজন্য ক্লাস লম্বা হলে তোমাদের অনেক সময় বোরিং লাগে, সেজন্য আমি পরের দিনে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন এই যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য হলো নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে মিলকরণ সহ আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো আমি পরের ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। কারণ আজকে আলোচনা করতে গেলে অনেক তাড়াতাড়ি আলোচনা হবে, তাড়াতাড়ি আলোচনা করলে হিসাব বিজ্ঞান শেখা যায় না, বোঝা যায় না। সেজন্য আস্তে ধীরে আমি এই পরবর্তী পর্বে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের যে সমস্ত কারণ রয়েছে সেগুলো সহ আমি গড়মিলের কারণ সহ আরো বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আজকের এখানে ইতি টানতে চাচ্ছি। আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।